নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। বিল্ডিং এর ডিজাইনের ক্ষেত্রে মূলত আমাদের তিনটে স্টেজ আছে। প্রথম ধাপটা হচ্ছে পোডিয়াম লেভেল। এই জায়গাটায় আমাদের মূলত এখন এসেছে ব্যাংক, বিমা, বিভিন্ন ট্রাভেল এজেন্টরা যারা নিচের দিকে চায়। তারপরে আছে টাওয়ার স্পেসে গ্রিন দিয়ে টুইস্ট করে করে বিভিন্ন লেভেলে আমরা ট্যারেস দিয়ে টাওয়ারটা ডিজাইন করেছি, যেটা নাকি মানুষরা ওই ট্যারেসগুলো যেন এনজয় করতে পারে। শুধু অফিস এরিয়া একটা বদ্ধ কাচের ঘর যেন না হয়ে যায়। উপর থেকে যদি আমরা দেখি এটার ভিউটা, আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা কাদের বিল্ডিং এবং এটার সিম্বল, এটা যে লোকেশন বা ওইটা যেই জায়গায় যেভাবে ডিজাইন করা আছে, এইটা আমরা যেন এটা আইডেন্টিটি ক্রিয়েট করে, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য বিল্ডিংটা ডিজাইন করার ক্ষেত্রে। অফিস স্পেসের কথা ভাবলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিরেট কতগুলো দেয়াল, এবং কমার্শিয়াল বিল্ডিং মানে আমরা যেন দেখি যে কাচে ঘেরা কতগুলো বাক্স। কিন্তু এখনকার সময়ে ভিন্ন ধরনের স্থাপত্য তৈরি হচ্ছে এবং তেমন একটি কমার্শিয়াল অফিস বিল্ডিং নিয়ে আমরা কথা বলছি আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের সাথে আছেন মেট্রোপলিটন আর্কিটেক্টসের কর্ণধার স্থপতি রাদিয়া সুলতানা। আপু, মূলত এই প্রজেক্টটা একটা কমার্শিয়াল অফিস স্পেস, এর সঙ্গে আরও বেশ কিছু ফাংশন রয়েছে। তো ডিজাইনের ডেফিনেটলি একটা কমপ্লেক্সিটি ছিল এবং ফর্ম জেনারেশন নিয়েও একটা আইডিয়া আপনি শেয়ার করছেন, সেই জায়গাটা যদি একটু বলতেন। ফর্ম জেনারেশনের ক্ষেত্রে আমরা রেড ক্রিসেন্টের জন্য বিল্ডিংটা ডিজাইন করেছি, আর রূপায়ণ তাদের জন্য বিল্ডিংটা করে দিয়েছে, অর্থাৎ দুইজনের কম্বিনেশন রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার যেটা আমরা ডিজাইন করেছি। রেড ক্রিসেন্টের লোগো মূলত রেড ক্রিসেন্ট বা রেড ক্রস, যেটা নাকি এরকম একটা ক্রস থেকে এসেছে। এটা হচ্ছে খ্রিশ্চানদের জন্য যেই লোগোটা ছিল। জুইসদের জন্য আমরা এরকম একটা স্কোয়ার বা এরকম একটা বর্গক্ষেত্র টাইপের একটা শেপ আমরা পাই। আর যখন এটা মুসলিম কান্ট্রিতে চলে আসে এই অর্গানাইজেশন, তখন এই শেপটা তারা পিক করেছে। আমরা কি দেখেছি যে মুসলমানদের এই শেপটা হচ্ছে একটা হোলি সিম্বল। আমরা সেখান থেকে এই আমাদের দেশে যেইটা রেড ক্রিসেন্টের জন্য যেই সিম্বলটা এসেছে সেটাই আমরা পিক করেছি, যে এই সিম্বল থেকেই মূলত আমরা এই ডিজাইনটা যাওয়ার চেষ্টা করেছি। এই চাঁদ লোগোটা আমাদেরকে বসাতে হয়েছে একদম অলমোস্ট রেক্ট্যাঙ্গুলার শেপের একটা বক্সের মধ্যে। যেহেতু এটা মেট্রো রেলের এন্ড স্টেশনের নেমেই এই জায়গাটা একটা সিম্বল তৈরি করতে হবে, আমাদের এরকম একটা ব্যাক অফ আওয়ার মাইন্ড যে ওই জায়গার জন্য একটা সিম্বলিক প্রজেক্ট, দেন ওইটা একটা ইনফ্লুয়েন্স কাজ করছিল। হ্যাঁ, এবং ওখানে মতিঝিল মেইন যে রোডটা আছে, মতিঝিল রোড, সেই রোডের পাশে আবার এই সাইটটা যে আমরা পেয়েছি, সাইটটা খুবই ইন্টারেস্টিং। এটা 3টা রোড পেয়েছে সাইটটা। তো 3টা রোড পাওয়ার ক্ষেত্রে আমরা যখন এই চারটাকে ওই রোডটার মধ্যে প্লেস করেছি, তখন আমরা দেখেছি যে মেট্রো রেলটা যখন যায় বা মেট্রো রেলের ভিজুয়ালাইজ করি আমরা, যখন যে আশেপাশ দিয়ে দেখতে দেখতে আমরা যখন যাচ্ছি, আমাদের যে চোখের ভিশনগুলো চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের অ্যাঙ্গেলগুলো ধরে আমরা যখন এখানে চিন্তা করেছি যে এটাও কিভাবে ইনকর্পোরেট করা যায়, দেন সাইটের মধ্যে যখন আমরা এটা প্লেস করেছি, এখানে কিভাবে এই জিনিসটা মানে চারটা বসানোর পরে আমরা মনে হয়েছে যে এটার যে ফ্রন্ট বা লম্বা দিকেটা, ওইখানে আমার একটা ইনভাইটিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। তখন আমরা যেটা করেছি যে এখানে আমরা এই চারটা থেকে আমরা যখন এই জায়গাটায় বসিয়েছি, তখন এখান থেকে এরকম আমরা একটা শেপ পিক করেছি। এই শেপ পিক করার পরে এরকম একটা মতিঝিল রোড, আমরা একদম চারকোনা রোডটা, এবং এইটা হচ্ছে আমার সাইডটা। এই সাইটের এই কর্নারে হচ্ছে জাস্ট আমার মেট্রো রেলটা। যখন আমি চারটাকে এখানে আমি বসিয়েছি, তখন আমরা দেখেছি যে এই জায়গাটা আমার একটা ফোর্স কাজ করছে, ইনভাইটিং ফোর্স। তো আমরা সেই চাঁদের সাথে মিলিয়ে আমরা তখন এই জায়গাটাকে আমরা একটা শেপ দিয়েছি, সাইটের সাথে ফোর্স ক্রিয়েট করে একটা শেপ দিয়েছি। এই শেপটাই হচ্ছে আমার রেড ক্রিসেন্ট টাওয়ারের টোটাল বিল্ডিংয়ের শেপ, এবং এই শেপটাই ফাইনালি আমরা এক্সিস্ট করেছি সেই বিল্ডিংয়ের মধ্যে। এটা যদিও একটা কমার্শিয়াল বিল্ডিং হিসেবে প্রথমে আমাদের চিন্তা ছিল, কিন্তু তারপর আমরা চেয়েছি যে যেহেতু এটার মতিঝিল, এটা একটা পুরো বিজনেস এরিয়া, কমার্শিয়াল হাব,
আমাদের মতিঝিলের ক্যারেক্টারটা কি, যে আমাদের 5টা বা 6টার পরে আমাদের অফিস আওয়ারগুলো সব অফ হয়ে যায়, পুরো জায়গাটা একটা ডেড এরিয়া হিসেবে আমরা চিন্তা করি যে অন্ধকার হয়ে যাচ্ছে, ওইখানে মানুষজনেরও ফ্লো কমে যাচ্ছে। কিন্তু আমার মতিঝিলের আশেপাশে আমার গোপীবাগ, তারপরে নারিন্দা, পুরান ঢাকার কিছু এরিয়া আছে যারা নাকি দেখা যায় ওখানে পশ বা ভালো কোনো খাবারের জায়গা নেই, ঘোরার জায়গা নেই। আমাদের মানে ঢাকা শহরে আমাদের আসলে রিক্রিয়েশনাল স্পেস তো খুবই কম। তো আমরা এখন ঈদে চাঁদে ছুটিগুলোতে কি করি, খেতে যাই। তো আমাদের ওই আইডিয়া থেকে আমাদের মনে হলো যে ওয়াই নট আমরা সন্ধ্যার পরে এই বিল্ডিংটাকেও আমরা একটু মানে আমরা একটু ভাইব্রেন্ট করি বা লাইভ দিই। সেক্ষেত্রে আমরা এই বিল্ডিংটা ডিজাইন করার ক্ষেত্রে আরেকটা যেটা চিন্তা করেছি যে আমাদের গ্রিন এরিয়াটাও কম আছে আমাদের ঢাকাতে। যখন আমরা কমার্শিয়াল এরিয়া তৈরি করি শুধু গ্লাস দিয়ে আমরা ছেড়ে দিই, এক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু গ্রিন দেওয়া যায় কি না, মানুষের জন্য কিছু কমন স্পেস তৈরি করা যায় কি না, এটাকে কিভাবে বিল্ডিংটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এই বিল্ডিংটাকে লাইফ দেওয়া যায়। এই সব কিছু প্রেশারে আমরা কিছু কিছু জায়গায় জায়গায় আমরা টেরেস বের করেছি, কিছু গ্রিন এরিয়া বের করেছি। সেই টেরেসগুলোতে আমরা ডেভেলপার কোম্পানি বা রেড ক্রিসেন্টকে সাজেস্ট করেছি যে আপনারা কিছু হাই এন্ড খাবারের দোকান দেন, কিছু শোরুম দেন যেটা নাকি রাত হলে লাইট জ্বলবে, এখানে এসে মানুষ বসবে, কিছু গসিপ করবে, বইয়ের দোকান দেন। তো মানুষজন ওইখান থেকে এখন আসছে। এখানে বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে কিছু শোরুম সেল হয়েছে, ব্যাংক এসেছে, হাই এন্ড ব্যাংকগুলো এসেছে এবং হাই এন্ড কিছু খাবারের দোকানও তৈরি হয়েছে, যেটা নাকি মানে মতিঝিলে খাবারের দোকানের বহু চাহিদা এবং সেই অনুযায়ী বিক্রিও হয়েছে এই বিল্ডিংটাতে। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রিন ক্রিয়েট করছি। মানে কমার্শিয়াল বিল্ডিং শুধু গ্লাস সেটাতেই আমরা সীমাবদ্ধ থাকিনি, আমরা এর মধ্যে গ্রিন কিছু কমিউনিটি ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করেছি বিল্ডিংটা ডিজাইনটা ডেভেলপ করার জন্য। আপু, মতিঝিলের ক্যারেক্টার তো আমরা দেখছি যে চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, কারণ আমাদের ঢাকার বিজনেস ডিস্ট্রিক্ট ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে বা অন্য কোথাও শিফট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মতিঝিলকে আগে যেভাবে দেখে অভ্যস্ত ছিলাম যে সন্ধ্যার পর পুরোপুরি অন্ধকার একটা জায়গা, তো এখন হয়তো তেমনটা আগামীতে আমরা নাও দেখতে পারি। তো সেই ক্ষেত্রে এই পার্টিকুলার বিল্ডিংটা আসলে পুরো আরবান এরিয়াকে কিভাবে সার্ভ করছে বলে মনে করেন, বা যেহেতু এটার লোকেশনটা একটা ল্যান্ডমার্ক হিসেবে আমি ধরতে পারি, মেট্রো রেল থেকে নেমেই দেখা যাচ্ছে, তো সব মিলিয়ে এই বিল্ডিংয়ের যে ইম্প্যাক্ট সেটা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি কি মতিঝিল বিজনেস এরিয়া, আসলে বিজনেস এরিয়া কিন্তু এখন ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, শুধু মতিঝিলের মধ্যেই সীমাবদ্ধ নেই। কিন্তু আমরা যদি দেখি যেমন আমাদের আগে ওল্ড টাউনে র্যাঙ্কিন স্ট্রিট, এখনও কিন্তু জমি সেই রকম দাম এবং সেরকম চাহিদা, যারা ওইখানে থাকে তারা ওইখানেই আছে। ঠিক তেমনি যারা মতিঝিলে আসলে কাজ করে অভ্যস্ত বা যাদের বিজনেস হাব বিজনেস করছে যারা মতিঝিলে, তারা কিন্তু মতিঝিল থেকে সরছে না, মতিঝিলেই থাকবে তারা। এখন আমার কথা হচ্ছে যে এইটা যে একটা ল্যান্ডমার্ক হিসেবে তৈরি হচ্ছে, আমাদের বিভিন্ন ল্যান্ডমার্ক আছে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে আমাদের শাপলা চত্বর বা দোয়েল চত্বর যদি বলি, এটা কি একটা মনুমেন্ট দিয়ে ল্যান্ডমার্ক তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এইটা যে এখন আপাতত যে মেট্রো রেলের লাস্ট স্টেশন বা নেমে বা বসেই আমি এই বিল্ডিংটা দেখছি, হ্যাঁ, তো আমি ওইখানে গেলে আমি আসলে কী দেখতে পাই? উঁচা উঁচা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়ের আসলে কোনো আইডেন্টিফিকেশন নাই। আমি একই টাইপের বিল্ডিং দেখছি, কোনোটা গোল বিল্ডিং, কোনোটা 4 বিল্ডিং গ্লাস দিয়ে ঢাকা, মানে ভ্যারিয়েশন খুবই কম মতিঝিলে। তো আমরা চেষ্টা করেছি কি একটা ভ্যারিয়েশন ক্রিয়েট করার, যে মানুষজন যেন ওইখান থেকে যখন যাবে বা জিনিসটা দেখবে মানুষের যেন মনে থাকে, যে ওইখানে না বুঝুক যে ওই কী কার বিল্ডিং কিসের বিল্ডিং, দরকার নেই বুঝার, কিন্তু তার ভিতরে যেন মনে থাকা ভালো লাগাটা কাজ করে যে আমি ওইখানে এরকম একটা বিল্ডিং দেখেছিলাম, বিল্ডিংটা দেখতে ভালো সুন্দর, ওইখানে কিছু গ্রিন আছে, ওইখানে সন্ধ্যার পরে লাইট জ্বলে, ওইখানে মানুষজন যেতে পারছে, একটু বইয়ের শপ আছে, ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, মেট্রো রেলের যে হাইট ওইখান থেকে কিন্তু দেখা যায় আমাদের যে ট্যারেসগুলা আর মেট্রো রেলের হাইট, একটা ট্যারেস দুইটা ট্যারেস ওই একদম কাছাকাছি। তো ওইখান থেকে কিন্তু দেখা যায় যে মানুষগুলো আসছে যাচ্ছে কি করছে। আর আশেপাশের বিল্ডিং যেগুলো আছে, যে কোনো অফিস বিল্ডিং থেকে বা যে জায়গা থেকে আমরা দেখি না কেন, এই বিল্ডিংটা যেহেতু 15 তলা, আশেপাশে বিল্ডিং থেকে দেখা যাবেই। সো আমি যদি
অনেকগুলো সাদা বলের মাঝখানে একটা কালো বল একটা লাল বল রাখি, অবশ্যই সেই জিনিসটা মানুষজন প্রথমেই ওইটার দিকে নজর যাবে। আমরা চেষ্টা করছি সেইভাবেই যে একটা অনেকগুলো গ্লাসের বিল্ডিং, অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং, অনেকগুলো একই রকম বিল্ডিংয়ের মাঝখানে একটু ডিফারেন্ট শেপ, একটু ডিফারেন্ট ক্যারেক্টার, একটু ডিফারেন্ট ফাংশনের বিল্ডিং তৈরি করার জন্য। যে আমরা কমার্শিয়াল বিল্ডিং গ্লাস দিয়ে চারকোনা বক্স দিয়ে তৈরি করে দিতে পারতাম, এতে হয়তো এরিয়াও আমরা বেশি পেতাম, কিন্তু এতে সমস্যাটা হচ্ছে কি এটা 8-10টা বিল্ডিংয়ের মতোই হয়ে যেত এবং ভালো লাগার ওই জায়গাটা আমরা ট্রিগার করতে পারতাম না। সো আমরা এটার হিস্ট্রি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, এটার ইনভাইটেশন, এটা যে ইনভাইট করছে তার মানুষগুলোকে, আশেপাশের মানুষগুলোকে তার কাছে যাওয়ার জন্য, এইটা আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে কিছু গ্লাস আছে, গ্লাসগুলোর রিফ্লেকশন কমিয়ে গ্রিন দেওয়ার চেষ্টা করেছি, মানুষের আরও অ্যাটাচমেন্ট তৈরি করার চেষ্টা করেছি। সো আশেপাশের কমিউনিটিকে যেন সার্ভ করতে পারে বিল্ডিংটা, এবং এইটাতে কোনো কারণে মানুষ যদি সেখানে যায় এইটাই তার ভিতরে যেন মনে থাকে বা এটা মেমোরিতে কাজ করে যে ওইখানে একটা জিনিস দেখেছি, বিল্ডিং দেখে আসছি। সেটাই ছিল আমাদের আসলে কাজের পিছনে বা এই বিল্ডিংটার পিছনে মানে ডিজাইন করার পিছনে মূল উদ্দেশ্য আর কি। মানে একটা নিরেট বা একটা বদ্ধ দেয়াল তৈরি না করে খানিকটা ইন্টারঅ্যাক্টিভ কিছু একটা করা বা একটা লাইট হাউস তৈরি করা, যেটা আসলে আশপাশের মানুষকে নানাভাবে আকৃষ্ট করবে। ডিজাইনের যে ভেতরের যে লেয়ারগুলো আছে সেগুলোর কমপ্লেক্সিটির ব্যাপারটা যদি আপনার কাছ থেকে জানতাম। প্রথমে আমাদের কোনো দিক নির্দেশনা ছিল না যে আমরা কোন রোড দিয়ে ঢুকবো, কোন রোড দিয়ে বের হব। সেক্ষেত্রে আমরা আমাদের এন্ট্রি এক্সিটটা ছিল এই রোডটা দিয়ে, অর্থাৎ মেট্রো রেলটা যেদিকে ছিল সেদিক দিয়ে আমাদের এন্ট্রি আর এক্সিট ছিল। কিন্তু একদম এন্ড অফ দ্য অ্যাপ্রুভাল যে অথরিটি তারা আমাদেরকে জানিয়েছে যে না, আপনাদের এখানে যেহেতু মেট্রো রেল স্টেশন আছে, আপনারা একই রোড দিয়ে আপনারা এন্ট্রি এক্সিট দিয়ে না, এতে ট্রাফিক হ্যাজার্ড হতে পারে। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি এক্সিটটা চেঞ্জ করে আমাদের এখানে যে একটা ওয়েস্টের রোড আছে সেদিক থেকে আমাদের এন্ট্রি এবং এই মেট্রো রেল যেদিকে আছে বড় রোড সেদিকে আমাদের এক্সিট দিতে বলা হয়েছে। আমরা খুব ইজিলি সেটা ইনকর্পোরেট করেছি, বাট এটা পরে আমাদের করতে হয়েছে। তারপরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের হাই এন্ড শোরুম করতে হবে, এবং ওইখানে ডিমান্ডও ছিল যে একটা শোরুম করতে হবে, আর এটিএম বুথেরও কিছু ডিমান্ড ছিল। সো আমরা যদি এন্ট্রিটা দেখি যে আমরা এখান থেকে এন্ট্রি করছি, সাথে আমাদের একটা ডিসেবল লিফট আছে এবং আমাদের এদিক দিয়ে হচ্ছে পেডিস্ট্রিয়ান এন্ট্রি। গাড়ি নিয়ে যারা এখানে যাবে তারা ড্রপ অফ করে এদিক দিয়ে বের হয়ে যাবে, এবং এখানে গাড়ি নিয়ে ড্রপ অফ করে যারা র্যাম্পে যেতে চায় বা বেসমেন্টে যেতে চায় তারা এখান দিয়ে যেয়ে পিছন দিয়ে বেসমেন্টে ঢুকে যাবে। আমার এন্ট্রিটা সরাসরি এদিকে, এখানে আমার একটা ফায়ার স্টার হিসেবে এই স্টারটা অ্যাক্ট করছে। এন্ট্রি যাওয়ার পরে আমি বিশাল একটা স্পেস ছেড়ে দিয়েছি যেটা রিসেপশন লবি হিসেবে আমরা ডিক্লেয়ার দিয়েছি। তারপরে আমরা এই ক্ষেত্রে 4টা কার্গো লিফট আমরা ডিজাইন করেছি। তার পিছনে আছে আমার নর্মাল একটা সিঁড়ি যেটা আমার বেসমেন্টেও গিয়েছে এবং উপরের দিকেও উঠে গিয়েছে, এবং পিছনে যে আরেকটা রোড আছে যেটা সাউথে পড়ছে সেখান দিয়ে আমার সার্ভিস এন্ট্রি এক্সিটগুলো আমার সেখানে দেওয়া। আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে যাই তাহলে দেখা যায় যে 5th ফ্লোর যদি আমরা বলি, মানে আমাদের তো এরপরে পোডিয়াম লেভেল গেছে, পোডিয়ামে আমাদের নর্মালি অফিস বিল্ডিং, বড় বড় অফিস বিল্ডিং দিচ্ছে। 5th ফ্লোরে যে দেখা যাচ্ছে যে 5th ফ্লোরে আমাদের অফিস কমার্শিয়াল স্পেসের সাথে সাথে আমরা কিছু গ্রিন স্পেস ক্রিয়েট করেছি। এই গ্রিন স্পেসগুলো যেগুলো আমি প্রথমেই আলোচনাতে বলেছিলাম যে এই গ্রিন স্পেসগুলোতে আমাদের কি হচ্ছে যে অফিস টাইম বা রেস্টুরেন্ট বা যারাই ভাড়া নেক না কেন একটু ব্রিদিং স্পেস চায় মানুষজন। আজকাল ক্যাফেগুলোতে কি করে ইনডোর আউটডোর বিভিন্নভাবে ধরে ধরে ডিজাইন করি আমরা। তো এই ইনডোর আউটডোরগুলোকে এইটা একটা ভ্যালু ক্রিয়েট করে, এবং এইটা পুরা শহরের জন্য এটা একটা আলাদা এনভায়রনমেন্ট এবং রিকোয়ারমেন্ট তৈরি হয়ে গেছে যে আমাকে একটা গ্রিন এরিয়া তৈরি করে দিতে হবে। আমরা এখানে এই কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যেই চেষ্টা করেছি সেই গ্রিন এরিয়াগুলো ক্রিয়েট করার জন্য। আমি যদি উপরের ফ্লোরেও যাই, যে কোনো একটা ফ্লোরের 10th ফ্লোরেও যদি যাই, দেখা যায় যে 10th ফ্লোরও আমাদের এরকম একটা গ্রিন আছে শেপের সাথে সাথে। অর্থাৎ ওভারঅল আমার এই কমার্শিয়াল স্পেস আছে, কিছু বারান্দা আছে, এখানে গ্রিন এরিয়া আছে যেটা ডাবল হাইট, ট্রিপল হাইট বা সামটাইমস ওপেন টু স্কাই হয়ে যায়, এবং আসলে এই জায়গাগুলোতে গাছ হচ্ছে। এবং আমরা যদি দেখি যে মানে ওভার দ্য ইয়ার বা কিছু যে আরও আমাদের এখানে পসিবিলিটিস আছে এই গ্রিন এরিয়াগুলো নিয়ে। তো আমাদের ফাইনালি যেটা হয়েছে যে এখানে যে আমাদের বিল্ডিংটা ফর্মটা এইভাবে ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে রেড ক্রিসেন্টের সিম্বল, উপরে হেলিকপ্টার প্যাড আছে, এবং আমার সেই ইনভাইটিং যেই জায়গাটা
আমার এখানে এই যে এই জায়গাটা আছে হচ্ছে আমার গ্রিন, এই জায়গাগুলোতে গ্রিন আছে, আমার এই গ্রিনগুলো এবং এই জায়গাতে গ্রিন আছে। তো এই গ্রিনগুলা আমার বিল্ডিংটাকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। যেহেতু মেট্রো রেল স্টেশনের একেবারেই সন্নিকটে এই বিল্ডিংটার অবস্থান এবং মেট্রো রেল ঢাকা শহরের আসলে দুটো প্রান্তকে একসাথে সংযুক্ত করেছে, তো সেই সংযোগের ক্ষেত্রেও নিশ্চয়ই এর একটা বিশেষত্ব আছে। আগে আমরা কি চিন্তা করতাম, আমরা যদি মানে উত্তরায় থাকি বা যারা উত্তরাবাসী, তারা কি কোনো দিন ভেবেছে যে আমি মতিঝিলে যে হানিফের বিরিয়ানি খাবো? এটা কিন্তু মানে কল্পনার বাইরে। মতিঝিলে আমাদের এই স্টেশনের নিচেই বিরিয়ানির দোকান। হ্যাঁ, তো দেখা যায় যে এটা কানেক্ট করেছে কাকে, যে উত্তরা থেকে একদম মতিঝিলে, এবং অলমোস্ট 15 মিনিট বা 30 মিনিটের মধ্যেই তারা চলে আসে। কিন্তু আমি যদি গাড়িতে চিন্তা করি, বাস তো বাদই দিলাম, আমি যদি গাড়িতেও চিন্তা করি 2.5-3 ঘন্টার কমে তো আসা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি অবশ্যই যে মেট্রো রেল আমাদের শহরকে তো কানেক্টেড করে ছোট করেই দিয়েছে। আর একটা জিনিস যেটা, যে আমাদের এই অফিস বিল্ডিংগুলোতে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতেও মানুষজন মতিঝিল থেকে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তারা মেট্রো রেল করে আসছে খাওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে যে মানে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে যদি সেন্সিটিভলি যদি আমি ডিজাইন করতে পারি, তাহলে সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসবে এই বিল্ডিংটাকে দেখার জন্য, সেটা শুধু ঢাকা শহর না। সো উত্তরা থেকে এটা তো খুবই কম ডিস্টেন্স, বাট মেট্রো রেল হওয়াতে যেটা দেখা গেছে যে খুব কম ডিস্টেন্স বিধায় লোকজন আসছে। অনেকে আশেপাশের লোকজন তো এই বিল্ডিংটা নিয়ে প্রশ্ন করছে, দূর থেকেও আসছে লোকজন, এসে এসে দেখে যাচ্ছে। এটা আমাদের আমরা চেষ্টা করেছি একটা কিছু তৈরি করার জন্য, এবং মনে হয় যে সাকসেসফুলি আমরা ল্যান্ডমার্ক তৈরি করতে পেরেছি এই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপু, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং একটি চমৎকার প্রকল্প আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নাজলি হোসাইন আপা। আপা কেমন আছেন? ভালো আছি। আপা, আপনার যে এক্সপিরিয়েন্সটা 15 বছরের উপরে, এবং আপনার স্টাডিটাও যদি আমরা আসলে একটু দেখি, বুয়েট প্লাস বাহির থেকে স্টাডি করা, তো আমরা দুটো কম্বিনেশনই আছে। সো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে বাংলাদেশে কাজ করতে কিভাবে সাহায্য করছে? আর যেটা দেশে বা দেশের বাইরে যেটা পড়াশোনা করেছি, এটা তো হলো বই পুস্তকে বা যেটা ম্যাটেরিয়াল পড়া, বাট নর্মালি আসলে আমাদের শেখাটা হলো বাস্তব অর্থে ফিল্ড থেকে। এখন ইউজুয়ালি কোন ধরনের কাজগুলো বেশি করছেন আপা? মোস্টলি সাস্টেনেবল প্রজেক্ট করি, যেটাকে আমরা বলি পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং প্রজেক্ট। আমি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের অ্যাক্রেডিটেড প্রফেশনাল। এই জন্য দেখা যায় আর্কিটেকচারাল যে কাজগুলো আমি করি প্রধানত, সেগুলো বেশিরভাগই ক্লায়েন্টদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ওনারা পরিবেশ বান্ধব ডিজাইন চান, এবং তাহলেই আমরা এই কাজটা হাতে নিই। এই জায়গাটাতে পেইন্টের কি কোনো ভূমিকা আছে, যে আসলে কিভাবে এটা বিল্ডিংয়ের জন্য স্বাস্থ্যকর হতে পারে, বা আমরা যদি বলি আসলে পেইন্টের জন্য পেইন্ট কম ক্ষতি করবে, এরকম কোনো ব্যাপার কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। পরিবেশ বান্ধব বললে আমরা যেটা বুঝি যে পরিবেশের ক্ষতি না করে যেই ধরনের ম্যাটেরিয়ালগুলো, সেগুলো বিল্ডিংয়ে যেন ব্যবহার করা হয়। আমরা এই ধরনের ম্যাটেরিয়াল সাজেস্ট করি ক্লায়েন্টকে, যাতে লো ভিওসি বা নো ভিওসি পেইন্ট ওনারা ইউজ করে, এবং যেগুলো ইমালশন বেস যে পেইন্টগুলো থাকে, এশিয়ান পেইন্টসেরও কিছু আছে, আমরা ওগুলো ক্লায়েন্টকে সাজেস্ট করেছি। আপনি একটা লম্বা সময় মোটামুটি 5-6 বছর মতো ইন্টেরিয়র নিয়ে কাজ করেছেন। সো ইন্টেরিয়র প্রজেক্টগুলো যখন করতে যায়, সাধারণত এখন অনেকেই আছে হয়তো ইন্টেরিয়রে অনেক বেশি ফোকাস, তখন কোন ব্যাপারগুলো আসলে মাথায় রাখা দরকার? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা এখন যে চেঞ্জটা আসছে, যেটা আমাদের জন্য ভালো, সেটা হলো অনেক বেশি রঙের ব্যবহার। মানে আগে যেটা হতো যে অনেক বেশি ক্ল্যাডিং ম্যাটেরিয়াল ব্যবহারের একটা প্রবণতা ছিল, যে আমি যেই ওয়ালি দেখবো সেখানে কিছু না কিছু ক্ল্যাডিং করছে। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টদের মোস্টলি রঙের ব্যবহারটা চলে আসছে, সাদাটে ধরনের ইন্টেরিয়রটা চলে আসছে, কন্টেম্পোরারি যেই মিনিমালিজম যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টের ইন্টেরিয়রটা চলে আসছে। তার মানে কালার প্যালেটের একটা জায়গা হয়তো আছে, অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে।
রিসেন্টলি এশিয়ান পেইন্টস কালার নেক্সট 24 আসলে লঞ্চ করলো এবং সেখানে আপনিও ছিলেন। সো ওই কালার প্যালেটগুলো বা এই রিসার্চগুলোকে আপনাদেরকে কোনোভাবে হেল্প করছে এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে? কালার নেক্সটের যেই রিসার্চটা আমরা দেখেছি অসাধারণ একটা রিসার্চ, এবং ফ্যাশনের সাথে ইন্টেরিয়রের সাথে ডিজাইনের সাথে যে একটা সমন্বিত একটা ব্যাপার, ওই রিসার্চটা থেকে ওটা বোঝা যায়। এবং ওটা অনেক অনেক আমার মনে হয় যে অনেক দিক থেকে আমরা যেভাবে চিন্তা করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট একটা স্পেসে ডিজাইন করার সময় অনেকটাই তার সাথে মিলে যায়। আমি বলবো যে কালার নেক্সট রিসার্চটা অনেক বেশি কাজে লাগবে। আপা এটা তো গেল আসলে আমাদের কালার প্যালেট বা আমরা আসলে কীভাবে সাজাতে পারি স্পেশাল ফিনিশ নিয়ে, কিন্তু সব কিছু হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে বা আমরা এনজয় নাও করতে পারি বা ফেইল করতে পারে। তার রিজন হতে পারে হয়তো যদি ড্যাম্প থেকে থাকে বা যদি নোনার কোনো সমস্যা থাকে। সো পুরনো বিল্ডিং বা নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে ড্যাম্প প্রুফিংয়ের জন্য আপনারা সাধারণত কী সাজেস্ট করে থাকেন? পুরনো বিল্ডিং যেগুলো ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ক্লায়েন্ট হয়তো একটা নতুন ভাবে জিনিসটাকে রিমডেল করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ওয়ালগুলোতে প্লাস্টারের আগে যেন ড্যাম্প প্রুফিং সিমেন্টিশিয়াস একটা কোটিং দিয়ে নেন, আর এরপরে প্লাস্টারটা করেন, তারপরে পেইন্ট। সেক্ষেত্রে পেইন্টটাও আমরা বলি যে অবশ্যই যেন ওটা মাথায় রেখে করেন। সেক্ষেত্রে বাইরের ওয়াল হতে পারে যেগুলোতে বৃষ্টির পানি ঢোকার সম্ভাবনা থাকে, এবং ভেতরে যেইগুলো টয়লেটের সাথে যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালগুলোতে আমরা সাধারণত বলি যে আপনারা এই ধরনের কোটিং ইউজ করেন এবং পেইন্টগুলো সেভাবে সিলেক্ট করেন যাতে ড্যাম্প প্রুফিংটা না হয়। কারণ একবার ড্যাম্প প্রুফিং হলে এটা পরবর্তীতে আর যায় না, আবার দেখা যায় প্রত্যেক বছরেই এটা হতে থাকে, দেখা যেতে থাকে। এখন যদি আরেকটু বলি সমসাময়িক ঘটনা, সেটা হচ্ছে বন্যা। এখন আমরা এই বছর যেটা জানলাম, যেখানে আসলে হয়তো বন্যা কখনো হয়নি বা অনেক লম্বা সময় হয়নি, সেখানেও দেখা যাচ্ছে এখন বন্যা হচ্ছে। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের, মানে ওই এরিয়াগুলোতে কোন ধরনের কাজ করলে বা কী স্টেপ নিলে মনে হচ্ছে আমাদের যে থাকার জায়গাটা আছে সেটা আরেকটু বেটার হতে পারে? বন্যাটা তো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, যে হঠাৎ করে একটা আসা বন্যা এবং অনেক ধরনের মানুষের ক্ষয়ক্ষতির ভিতরে যেতে হয়েছে। যাদের বাড়ি চলে গেছে সেটা তো অবশ্যই নতুন করে বানাবে, কিন্তু যাদের আছে তাদের কিন্তু বিশাল ক্ষতি। মানে তাদের দেখা যাচ্ছে যে আপনার প্লাস্টার খসে গেছে, রং খসে গেছে। তো এই যে জায়গাগুলোর থেকে বলবো যে আরেকটু সচেতন হতে হবে। প্লাস্টার করা, পেইন্ট করা, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার এবং সেটা যে ফিনিশিংটা, এটা একটু ভালো করতে হবে, যাতে এই ধরনের যদি সাডেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হয় তাহলে যেন এটা প্রোটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো ড্যাম্প প্রুফিং করাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপা, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট নাজলি আপার সাথে, যেখান থেকে আসলে আমরা বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বললাম, ইন্টেরিয়রের ক্ষেত্রে কোন কালারগুলো আমাদেরকে হেল্প করতে পারে এবং ড্যাম্প প্রুফিং কতটা ইম্পর্টেন্ট আমাদের বিল্ডিংকে লংজিভিটি দেওয়ার জন্য, সেই ব্যাপারে আসলে আমরা পরিপূর্ণ একটা আইডিয়া পেয়েছি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের যে কোনো ডিসিশন মেকিংয়ে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.